আজ 27শে ডিসেম্বর 2025 ভোর 4:30 মতন বাজে। গতকাল রাত 9:30 নাগাদ হাওড়া থেকে জামালপুর এক্সপ্রেসে চেপে আমরা নামলাম কাহেলগাঁও স্টেশন। ভোরবেলা গরম গরম চায়ে চুমুক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বিহারের কাহেলগাঁও অঞ্চলে অবস্থিত বটেশ্বর মন্দির এক প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈব তীর্থস্থান। কথিত আছে বহু শতাব্দী আগে এই অঞ্চলে এক বিশাল বটগাছের নিচে স্বয়ংভূ শিবলিঙ্গ আবির্ভূত হয়েছিল। সেই বটগাছের নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ হয় বটেশ্বর মন্দির। মন্দিরের স্থাপত্যে প্রাচীন ভারতীয় মন্দির শৈলীর ছাপ স্পষ্টভাবে দেখা যায়। এখানে প্রতি বছর শ্রাবণ মাসে ও মহাশিবরাত্রিতে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমবেত হন। অল্প কিছু সিঁড়ি ভেঙে উঠে আমরা এগিয়ে চলেছি মূল গর্ভগৃহের দিকে। এখানে পাশেই রয়েছে একটি গোশালা। এখানে গাভী দহন চলছে। গঙ্গার তীরে একেবারে জমাটি ঠান্ডা পড়েছে। আমরা এখন বশিষ্ঠ মুনির তপস্থলী দেখতে যাচ্ছি। এখানে বশিষ্ঠ মুনি তপস্যা করেছিলেন। তার যে তপস্থলীর যে জায়গা, সেই গুহা সেগুলো সব আছে। দেখি কতটা কি দেখা যায়। আমরা পৌঁছে গেছি মূল গর্ভগৃহের কাছে। এই মন্দিরের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করতেই কিছু সিঁদুর মাখানো মূর্তি চোখে পড়ল। এই মন্দির কিন্তু কোনো রাজা বা জমিদারের বানানো নয়। কাহেলগাঁওয়ের সাধারণ মানুষের বিশ্বাস, ভক্তি, আস্থায় গড়ে উঠেছে এই মন্দির। মন্দির চত্বর থেকেই পাশের গঙ্গাকে অপরূপ সুন্দর লাগছে। ভোরবেলা একদম মানুষের ভিড় নেই। চারিদিক শুনশান, এক শান্তিময় পরিবেশ বিরাজ করছে। ঘণ্টার ধ্বনিটা শুনলেন তো কতটা স্পষ্ট। মন্দিরে প্রণাম সেরে ফেরার পথে পাশে আরও একটা ছোট্ট মন্দির চোখে পড়ল। এটা একটু বেশি আধুনিক, কিন্তু ভোরবেলা ভারী সুন্দর লাগছিল। সেখানে প্রণাম সেরে এবার যাচ্ছি বাইরের দিকটায়। বটেশ্বর মন্দিরের পাশেই রয়েছে কিছু প্রাচীন গুহা, যেগুলো আজও ইতিহাস আর সাধনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লোককথা ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই গুহাগুলিতে মহর্ষি বশিষ্ঠ মুনি একসময় কঠোর তপস্যা করেছিলেন। তখন এই অঞ্চল ছিল গভীর বনভূমিতে ঘেরা, একান্ত নির্জন। সাধনার জন্য এমন শান্ত জায়গায় বেছে নিয়েছিলেন বশিষ্ঠ মুনি। গুহার ভেতর বসে তিনি দীর্ঘ সময় ধ্যান ও তপস্যায় মগ্ন থাকতেন বলে কথিত আছে। আজও ভেতরে লক্ষ্য করা যায় সাধুরা তপস্যা করছেন। বটেশ্বর ধাম দেখে এবার যাব বিক্রমশিলা। এতক্ষণ পরে আমরা আসলাম আমাদের সেই চির আকাঙ্ক্ষিত মহাবিহারে, অর্থাৎ বিক্রমশিলা ইউনিভার্সিটিতে আমরা এসে পৌঁছলাম। তারপরে যাব আরও অনেক জায়গাতে আছে, আরও এদিক ওদিক সব আছে, সেগুলোতে যাব। আজকে ঘোরা মোটামুটি সকালবেলায় উঠে ভালোই হচ্ছে, আর পরিবেশটাও ভারী সুন্দর, চারিদিকে সবুজ হরিয়ালি। দেখা যাক আমরা কতটা কি ঘুরতে পারি। এবার আমরা এই টোনগুলোকে নেব। বিক্রমশিলা মহাবিহার শুধু একটি প্রাচীন শিক্ষাকেন্দ্রই নয়, এটি ভারতের গৌরবময় বৌদ্ধ ইতিহাসের এক অমূল্য সাক্ষ্য। আজ মহাবিহারের চারপাশে ছড়িয়ে থাকা ভাঙা পাথর, ইট ও স্থাপত্যের অংশগুলো নিঃশব্দে সেই হারিয়ে যাওয়া ইতিহাসের কথা বলে। এই ভাঙা পাথরের নিদর্শনগুলোর দিকে তাকালে বোঝা যায় একসময় এখানে কত বিশাল সুসংগঠিত স্থাপত্য ছিল। মঠের বাইরের দিকেও ছিল প্রাচীর, প্রবেশপথ, স্তূপ, ছোট উপাসনা কক্ষ ও সন্ন্যাসীদের চলাচলের পথ। ইতিহাসবিদদের মতে এই পাথরগুলো পাল যুগের শিল্পকলার উৎকৃষ্ট উদাহরণ।
নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে পাল রাজারা বিক্রমশিলা মহাবিহারকে গড়ে তুলেছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদ্যাপীঠ এই বিক্রমশিলা মহাবিহার। এখানে ভারত ছাড়াও তিব্বত, নেপাল ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শিক্ষার্থীরা আসতেন। বাইরের অংশের এই ভগ্নাবশেষগুলো সেই বৃহৎ শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোরই অংশ ছিল। এই যে এত কষ্ট করে বানানো এত সুন্দর শিল্পশৈলী আপনারা দেখছেন, নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কিভাবে ধ্বংস হয়েছিল এই মহা বিশ্ববিদ্যালয়। প্রায় 400 বছর ধরে বিদ্যায় সমৃদ্ধ ছিল এই বিক্রমশিলা মহাবিহার। এবার বলি কিভাবে ধ্বংস হয়েছিল এই বিক্রমশিলা মহাবিহার। প্রায় 1200 খ্রিস্টাব্দ নাগাদ বখতিয়ার খিলজি আক্রমণ করেন ভারতবর্ষ। তার প্রধান উদ্দেশ্য ছিল বা মূল লক্ষ্য ছিল বৌদ্ধ ও হিন্দু যে সকল শিক্ষাক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করা। ধনসম্পত্তি তো এদের অগাধ ছিলই, সেগুলো তো লুণ্ঠন করাই যেত, কিন্তু তারা খুব ভালোভাবে জানতো যদি শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দেওয়া যায় তাহলে একটা জাতিকে পিছিয়ে দেওয়া যায়। ওই যে সত্যজিৎ রায়ের ভাষায় আছে না, এরা যত বেশি জানে তত কম মানে, অর্থাৎ তাদের জানার জায়গাটাকেই নষ্ট করে দিতে হবে। লোকমুখে কথিত আরও একটা গল্প আপনাদের জানাই, যদিও গল্পটি বিতর্কিত কিন্তু শুনতে ভালো লাগবে। বখতিয়ার খিলজির সৈন্যবাহিনী যখন এই বিক্রমশিলা মহাবিহারকে আক্রমণ করে তখন মনে হচ্ছে না যে এখানে এত তরতাজা সতেজ ছাত্র ছিল, তারা কি করলো? এখানে অদ্ভুত এক রণনীতি অবলম্বন করেছিলেন খিলজি, যেটা শুনতে অবাক লাগবে। মুসলিম বাহিনীর সামনে গরুর পাল নিয়ে আক্রমণ করতে আসতো, আর এদিক থেকে গোহত্যা মহাপাপ, সেই ভয়ে হিন্দু ও বৌদ্ধ ছাত্ররা তাদের ওপর প্রহার করতে পারত না। অর্থাৎ তাদের কাছে পড়েছিল দুটো উপায়, হয় প্রাণ দিয়ে শহীদ হও, না হলে প্রাণ বাঁচাতে পালিয়ে যাও। এই কালো দাগ বুঝতে পারছেন কিসের? জ্বালিয়ে দেওয়া হয়েছিল সমগ্র বিক্রমশিলা মহাবিহারকে। লাইব্রেরির পুঁথি, সেই যুগে তো তখনও কাগজ আবিষ্কার হয়নি, তাই তাল পাতার ওপর লিখে অত্যন্ত যত্ন করে সংরক্ষণ করতে হতো পুঁথিগুলোকে। সমগ্র লাইব্রেরি দাউ দাউ করে জ্বলে যায়। নালন্দার চাপ কমাতে পরিপূরক হিসেবে যে বিক্রমশিলা মহাবিহার গড়ে উঠেছিল তা কালের গ্রাসে এইভাবে মাটির তলায় চলে যায়। 1960 সাল থেকে 1982 সাল পর্যন্ত প্রাপ্ত খোদাই ও পুরাতাত্ত্বিক খনন কাজের মাধ্যমে এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ পুনরায় আবিষ্কৃত হয়। একটু আগেই একটা স্ট্যান্ডিতে লেখা ছিল টিবেটিয়ান টেম্পল, তার মানে এই অংশটা তিব্বতী মন্দির ছিল। আগেই বলেছি শুধুমাত্র ভারতীয় ছাত্রই নয়, তিব্বত, নেপাল ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শিক্ষার্থীরা আসতেন। শোনা যায় এখানে নাকি তন্ত্র সাধনাও হতো। এই বিক্রমশিলা মহাবিহার ছিল একটি অত্যন্ত নিয়ন্ত্রিত ও উচ্চমানের শিক্ষা কেন্দ্র। এখানে যে কেউ সহজে ঢুকে পড়তে পারত না। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে থাকতেন একজন বা একাধিক পণ্ডিত দ্বারপাল। এই দ্বারপালরা আসলে সাধারণ প্রহরী নন, তারা ছিলেন বড় মাপের বৌদ্ধ পণ্ডিত, দর্শন, যুক্তিশাস্ত্র ও ধর্মশাস্ত্রে পারদর্শী, বিশ্ববিদ্যালয়ের মান রক্ষার দায়িত্বে নিযুক্ত। এই দ্বারপালের কাজ কি ছিল? শিক্ষার্থী ও পণ্ডিতদের পরীক্ষা নেওয়া। যে কেউ বিক্রমশিলায় পড়তে বা পড়াতে চাইলে তাকে প্রথমে দ্বারপালের সামনে শাস্ত্রজ্ঞান ও যুক্তির পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। দর্শন ও তর্কের মাধ্যমে মূল্যায়ন প্রার্থীকে প্রশ্ন করা হতো। বৌদ্ধ দর্শন, যুক্তিবিদ্যা, শাস্ত্র ব্যাখ্যা, ধর্মতত্ত্ব। যদি উত্তর সন্তোষজনক না হতো তাহলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি মিলত না।
ভুল শিক্ষার প্রবেশ ঠেকানো, সেটাও আরেকটা কাজ ছিল এদের। এই ব্যবস্থার মাধ্যমে বিক্রমশিলাকে নিশ্চিত করা যেত যেন অযোগ্য ব্যক্তি বা ভ্রান্ত মতবাদ বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ না করতে পারে। এই দ্বারপাল ব্যবস্থার কারণেই বিক্রমশিলার শিক্ষামান ছিল অত্যন্ত উচ্চ। এখানকার পণ্ডিতদের সম্মান সারা এশিয়ায় ছড়িয়ে পড়ে। নালন্দা ও বিক্রমশিলার খ্যাতির বড় কারণই ছিল এই কঠোর প্রবেশ পরীক্ষা ব্যবস্থা। সহজভাবে বলা যায়, বিক্রমশিলার দ্বারপাল ব্যবস্থা ছিল আজকের দিনের ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম বা ইন্টারভিউর মতো। এটা শুধু নিরাপত্তা নয়, এটা ছিল জ্ঞানের মান রক্ষার এক অনন্য প্রাচীন পদ্ধতি। এখন যদি বলি একজন বাঙালিও ছিলেন এই দ্বারপালদের মধ্যে, কি গর্বে বুকটা ফুলে উঠবে না? গর্ব করুন। তার নাম অতীশ দীপঙ্কর। তিনিও প্রথমে এই দ্বারপালের কাজ করেছিলেন। তিনি ছিলেন এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের এক রত্ন, সেরা রত্ন। এখানেই পড়াশোনা করেছিলেন। এই দ্বারপালরা কিন্তু প্রহরী ছিলেন না, তারা ছিলেন শীর্ষস্থানীয় অধ্যাপক। তাদের কাজ বিদ্যাগত মান রক্ষা করা। এই জন্যই কিন্তু বিক্রমশিলায় পড়া ছিল অত্যন্ত গর্বের ও কঠিন বিষয়। এই বিক্রমশিলা ঘুরতে ঘুরতে কিন্তু প্রচুর গল্প করে ফেললাম আপনাদের সাথে। আরও একটা স্পেশাল গল্প এখনো বাকি আছে। এই বিক্রমশিলার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখানকার লাইব্রেরি। আগেই বলেছি, সেই সময় তাল পাতার পুঁথিতে লেখা হতো। ত্রিপিটক এবং অন্যান্য বিভিন্ন শাস্ত্র গ্রন্থ যেগুলো ছিল সবই তাল পাতার পুঁথিতেই হাতে লেখা হতো, এবং একাধিক কপি যেগুলো পাঠানো হতো নালন্দা বা সমসাময়িক অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে। এই লাইব্রেরির চারিদিকে ড্রেনের থেকে একটু বড় নালা কাটা থাকতো, যাতে থাকতো জল, আর দেওয়ালে থাকতো বেশ কিছু সংখ্যক ছিদ্র। জলীয় বাষ্প ওই ছিদ্র দিয়ে ভেতরে এসে লাইব্রেরিকে ঠান্ডা রাখতো। এই দেখুন সেই লাইব্রেরি। আর তাল পাতার পুঁথিও আর্দ্রতার কারণে শুকিয়ে যেত না, এভাবেই সংরক্ষিত হতো। আমাদের বিক্রমশিলা দেখা মোটামুটি শেষ। যাওয়ার পথে এই ছোট্ট মাছরাঙা পাখিটা চোখে পড়ল। এবার নতুন জায়গা। কাহেলগাঁওতে গঙ্গার বুকে আছে 3টি দ্বীপ। এই 3টি দ্বীপের এক একটি আশ্রম। একটি বাঙালি বাবার আশ্রম, একটি পাঞ্জাবি বাবার আশ্রম ও আরেকটিকে শান্তি বাবার আশ্রম বলা হয়। এই ছোট ছোট মোটর বোটগুলো করে এই 3টে দ্বীপই ঘুরে দেখা যায়। কোথাও কোথাও ভিডিওগ্রাফি অ্যালাউড আছে, আবার কোথাও কোথাও নেই। আমরা প্রথমে যাচ্ছি পাঞ্জাবি বাবার আশ্রমে। এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। এর পরেরটা থেকে আপনাদেরকে দেখাবো। আমরা এখন সেই গঙ্গার উপরে আরেকটা আশ্রমে এসেছি, তাপস আশ্রম। বাইরে লেখা রয়েছে। এখানে ছবি তুলতে কোনো মানা নেই, কিন্তু আগে যে পাঞ্জাবি আশ্রমে গেছিলাম, পাঞ্জাবি বাবার আশ্রমে, সেখানে কিন্তু ছবি তোলায় পাবন্দি লাগানো ছিল। অর্থাৎ ওই দ্বীপটাতে গেছিলাম, ওখানে পাবন্দি লাগানো ছিল, তোলা যায়নি। ছোট বড় বিভিন্ন পাথর ফেলা রয়েছে। অসাধারণ, অসাধারণ, দারুণ, একবারে মাতিয়ে দিয়েছে। কিভাবে 3টে দ্বীপ তৈরি হয়ে গেল, তারপরে এখানে সাধুরা এসে সাধনা করতে শুরু করলো, এবং জায়গাগুলো এরকম ভাবে বিখ্যাত হয়ে গেল। একদম নিচে পর্যন্ত চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে গেলেই গঙ্গার জল। কি সুন্দর লাগছে এই শুকনো শুকনো গাছগুলো। আমাদের নৌকার গাইড
ওই ওপরেও সুন্দর ঘর রয়েছে, যেখানে বট গাছে একদম ছেয়ে রয়েছে। আমাদের দুটো দ্বীপ দেখা হয়ে গেছে, পরবর্তী দ্বীপটার জন্য আমরা এগোচ্ছি। পাশেই পাহাড়গুলো দেখুন, কি ভালো লাগছে না দেখতে। যাই হোক, আরও একটা সুন্দর বিষয় বলি, এখানে কাছাকাছি কোথাও একটা ডলফিন সংরক্ষণ কেন্দ্র রয়েছে। আমাদের চোখে কিন্তু বেশ কটা ডলফিন পড়লো, বেশ বড় বড় সাইজের, মানে ওই গঙ্গার শুশুক যেগুলোকে বলে সেগুলোই। আপনাদের কপাল ভালো থাকলে আপনারাও দেখতে পাবেন। আমি ভিডিও নিতে পারিনি, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না, আর আশাও করিনি, জানতাম না এরকম দেখা যায়। আমরাও তো আপনাদের মতন ইউটিউব ভিডিও দেখে আসি, তাই আপনাদেরকে এটা আমার মনে হলো জানানোটা খুব জরুরি। এখানে এলে কিন্তু ডলফিন চোখে পড়তে পারে আপনাদের। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে রীতিমতো হাঁপিয়ে এই দ্বীপের ওপরে যে মন্দিরটা, তার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। সত্যি এখানকার পরিবেশ যেন ভারী সুন্দর। খুব সহজেই বোঝা যায় কেন সাধুরা জঙ্গলের মধ্যে গিয়ে নির্জনে শান্ত পরিবেশে নিজেদের আশ্রম বানাতেন। পরিবেশ সত্যিই মনোরম। হ্যাঁ, মানুষের স্বভাব দু একটা প্লাস্টিকের বোতল আপনারও চোখে পড়ছে, আমাদেরও পড়েছে। ডাস্টবিন থাকা সত্ত্বেও আমরা তো নোংরা করতে ভালোবাসি, তাই না? যাই হোক, আপনার মনে হলে আপনি করবেন না। কেহেলগাঁওতে প্রথম দিনটা আমাদের প্রায় শেষের দিকে। এর পরের দিন আমাদের মন্দার হিল ঘোরার প্ল্যান রয়েছে, তাই আমরা কেহেলগাঁওতে থাকিনি, মন্দার হিলে গিয়ে হোটেলে ছিলাম। কলকাতার এত কাছে টুক করে গিয়ে ঘুরে আসার মতন উইকেন্ডের জায়গা দেখতে হলে কিন্তু আপনাকে চারু কম্পাসে আসতেই হবে। লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না কিন্তু, নতুন সাবস্ক্রাইবার পেলে মনটা খুব ভালো হয়ে যায়। ভালো থাকবেন, দেখতে থাকুন চারু কম্পাস।